হেই হোয়াটসঅ্যাপ ইউটিউব, আমি সুব্রত আর আপনারা দেখছেন বিয়ন্ড মাইলস্টোনস। আগের পর্বে আমরা বেরিয়ে পড়েছিলাম মাও ফাংলুর থেকে, আর আমাদের ডেস্টিনেশন ছিল কংথং ভিলেজ, যেটাকে দ্য হুইসলিং ভিলেজ অফ ইন্ডিয়া বলা হয়। রাস্তায় পেরিয়েছি প্রচুর অফরোডিং, প্রচুর অবস্ট্রাকেল, কিন্তু ফাইনালি আমরা পৌঁছে গেছি কংথং ভিলেজ। এই পর্বে আমরা এই গ্রামটাকে এক্সপ্লোর করব এবং জানবো এটাকে হুইসলিং ভিলেজ অফ ইন্ডিয়া কেন বলা হয়। আর তার সাথে এক্সপ্লোর করব কংথং ট্রাভেলার্স নেস্ট। এখানে কিন্তু একটা সারপ্রাইজ ট্রেকও আছে। সো স্টে টিউনড, চলুন মূল গল্পে ফিরি। ওয়েলকাম টু কংথং, দ্য হুইসলিং ভিলেজ অফ ইন্ডিয়া, অমৃত মহোৎসব গেট। এখান থেকে কংথং ভিলেজ স্টার্ট হচ্ছে। এই গেট থেকেই আমরা এন্টার করছি এখন কংথং নামক এই গ্রামটিতে, যেটি মেঘালয়ের একটি প্রত্যন্ত গ্রাম। আর এই গ্রামটিকে আমরা হুইসলিং ভিলেজ অফ ইন্ডিয়া নামেও চিনি। কারণটা একটু বলে রাখি, এই গ্রামে যখন কোনো মহিলা গর্ভবতী হন তখন থেকেই ওনারা সুর বাঁধতে শুরু করেন। গ্রামের বাকি মহিলাদের সাথে ওনারা মিলিয়েও নেন যাতে এই সুর বাকি অন্য কারো সুরের সাথে ম্যাচ না করে। তারপরে যখন বাচ্চা হয় সে সন্তানের নামকরণ কিন্তু ওনারা এই সুর দিয়েই করেন, আর পুরো লাইফ এই বাচ্চাটাকে ওই সুর দিয়েই ডাকা হয়। কিছুটা হুইসেলের মতো যেহেতু শুনতে, তাই এটাকে হুইসলিং ভিলেজ অফ ইন্ডিয়া বলা হয়। এই গ্রামে যদি আপনি ঘুরে বেড়ান, এখানে মানুষকে একে অপরকে এইভাবে শীষ দিয়ে ডাকতে কিন্তু আপনারা লিটারালি শুনতে পাবেন। এই ব্লগেই কংথং ট্রাভেলার্স নেস্টের এক গাইড দাদার 2 সন্তানের নাম উনি বলেছিলেন শীষ দিয়ে, সেটাও কিন্তু রয়েছে। স্টে টিউনড। দিস ইজ কংথং ট্রাভেলার্স নেস্ট, একটা মাত্র হোমস্টে পুরো এলাকায়। দেখি এবার রুমটা কিরকম। আমি এমনি ছবিতে দেখেছি গুগল ম্যাপে, এই যে এই রুমটারই ছবি দেখেছি। খুব সুন্দর বাঁশের বেড়া দিয়ে তৈরি, পুরোটাই উডেন, আর উপরে খড়ের ছাউনি। গাড়িটা এখানেই রইল, জাস্ট আমরা হেঁটে একটু নিচের দিকে যাচ্ছি। এইখানে একটা রুম তো রয়েছেই, নিচে সিমিলার আরেকটা রুম রয়েছে, ওখানে গিয়ে একটু দেখবো আগে। এইটা হচ্ছে আজকে আমাদের 4 জনের থাকার জায়গা। এবার রুমটা দেখাই, এটা একটা আলাদা লেভেলের অভিজ্ঞতা হতে চলেছে। বাইরে 2টো মোড়া রাখা, এদিকে 2টো চেয়ার, ভেতরটা জাস্ট দেখুন। 1টা 2টো 3টে 4টে বেড, প্রত্যেকটা বেডের পর্দা টেনে দেওয়া যাবে, যথেষ্ট বড়, 2 জন শুয়ে পড়ার মতো। এখানে একটা ফায়ার প্লেস, নিচে বালি দেওয়া, এখানে আগুন জ্বালানো হবে, উপরে কাঠ রাখা রয়েছে, আর এখানে একটা টেবিল, উপরটা খড়ের ছাউনি। এখানে ছোট্ট একটা কাভার্ড, একটা মিরর, খুব ছোট্ট বাট ইউনিক, ওয়ান অফ ইটস কাইন্ড। প্রথমে নোটিস করিনি, কিন্তু বাথরুমটা কিন্তু রুমের বাইরে, যদিও যাবতীয় রিকোয়ার্ড অ্যামেনিটিজ ওখানে ছিল। কিছুক্ষণ পরে এক দাদা এসে রুমে আমাদের আগুন জ্বালাতে সাহায্য করলেন। ফায়ার প্লেস বলতে একটা ছোট্ট চৌকো জায়গা যেখানে বালি রাখা আছে আর তার উপরে আগুন জ্বালানো হয়। আমি তখন অবধি বিশ্বাস করতে পারছিলাম না যে একটা কাঠের ঘর যেখানে পাতার ছাউনি, তার ভেতরে এইভাবে আগুন জ্বালানো যেতে পারে। অদ্ভুত একটা অভিজ্ঞতা। কিছুক্ষণ পরে আমরা বেরিয়ে পড়লাম গ্রামটাকে এক্সপ্লোর করতে। বেরিয়ে প্রথমে খোঁজ করছিলাম খাবারের, একটা বাড়িতে জিজ্ঞেস করাতে দেখলাম ভেতরে বসে খাওয়ার জায়গা আছে। তাড়াতাড়ি করে সবাই খাবারের অর্ডার দিতে লাগলাম, কিন্তু অবস্ট্রাকেল হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এখানে কেউ হিন্দি বাংলা কোনো ভাষাই বোঝেন না। এই 10 থেকে 12 বছরের ছোট ছোট বোনগুলোকে কিছুক্ষণ বলার পরে ম্যাগি ওয়ার্ডটা ওনারা বুঝতে পারলেন, আর এগ, এই 2টো ওয়ার্ড বোঝাতে পেরেছি। এইটুকু বাচ্চা, কিন্তু প্রত্যেকে দেখছি মুখ লাল। মোস্ট প্রবাবলি তম্বুল বা কোনো পান জাতীয় জিনিস সবাই খেয়ে থাকেন এখানে। খেয়ে দিয়ে যথারীতি আমরা 4 জন আবার একটু গ্রামটায় হাঁটতে বেরোলাম। নোটিস করলাম একটা বেশ বড় চার্চ, সেখানে তখনও প্রার্থনা সঙ্গীত চলছে আর বেশ মানুষের জমায়েত। এরপরে আমরা হেঁটে ফিরে এলাম হোটেলে। সেখানে এক দাদা, যিনি কর্মসূত্রে গাইড, আমাদের জানালেন এই গ্রামটাকে হুইসলিং ভিলেজ অফ ইন্ডিয়া কেন বলে। My eldest son is yeah, that. So it's different, and my second son is see, if I need to call someone, we don't go by his or her name, so we used to go by this tune. This is the uniqueness of Kongthong, and to understand much more about it. So tomorrow morning, 6, 7, 8, 9, if you can just you are just sitting from there, or if you roam around somewhere here, listening nicely,
then you can hear the sounds in the village. Okay. That means the communication where our people used to communicate. Why we don't call someone by his or her name? Because if I call, hey Rahul, it's like I don't respect you, you know. So because of love and respect, then we used to call by these tunes. And these tunes also happens because of mother's love and happiness. সারাদিনের এই জার্নির মাঝখানে কখন অনেক রাত হয়ে গেল সেটাও বুঝতে পারিনি। ফাইনালি ডিনারের টাইম। একটা বেশ সুন্দর উডেন ডাইনিং স্পেস আর তার মাঝখানে পরিপাটি করে সাজিয়ে দেওয়া খাওয়ার, আর কি চাই। খাওয়ার পরে রুমে গিয়ে আবার বেশ জাঁকিয়ে আগুনটা জ্বালালাম, কারণ ঠান্ডাটা বেশ ভালোই ছিল। আর তারপরে দেদার আড্ডা। হাই, গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং ফ্রম কংসং ভিলেজ, মেঘালয়া। কালকে আমরা এইখানেই ছিলাম, রুমটা মোটামুটি দেখিয়েছি। বাইরের দিকটা শুধু দেখাতে পারিনি কারণ অন্ধকার হয়ে গেছিল। বাইরেটা কিছুটা এই রকম। আমি আগে অনেক নাম শুনেছি কলসপত্রী গাছের বা পিচের প্ল্যান্ট যেটাকে বলে, এই প্রত্যক্ষ দেখলাম প্রথমবার। এই যে পুরো বডি স্ট্রাকচারটা, কলসির মতো স্ট্রাকচারটা, এর উপরে ঢাকনাটা যেটা বন্ধ হয়ে যায়। রুমটা দেখে নো ডাউট খুব ওভার এক্সাইটেড হয়ে গেছিলাম কালকে, কারণ এরকম রুমে আমি কোনোদিনও থাকিনি। নিচটা কাঠের, সাইডটা বেড়া, উপরে পাতা দিয়ে ঢাকা, অথচ তার ভেতরে আবার একটা ফায়ার প্লেস ছিল। বাইরে বসার ডেকটা তো দেখেছেনি, দারুণ। বর্ষাকাল হলেও হেভি লাগবে। আমাদের এই রুমের ঠিক পাশেই একটা কফি গাছ আছে, অ্যান্ড প্রচুর কফি ফল হয়ে রয়েছে। এই যে একটা শুকনো ফল দেখি, এগুলোতেই কফি বিনস তৈরি হয়। কফি বিনস। আমাদের রুমটা পড়লো 4000। আমরা 4 জন মিলে শেয়ার করছি, পার হেড 1000 টাকা করে পড়ছে। আর এখানে টেন্টের ব্যবস্থা ছিল, সেখানে পড়ছিল 850 করে পার হেড। তার থেকে ভাইব ওয়াইজ, সব কিছু ওয়াইজ এটা আমাদের বেটার মনে হলো। একটা জিনিস কিন্তু প্রথমের দিকে লক্ষ্য করিনি, এত অ্যামিনিটিস থাকলেও বাথরুমটা কিন্তু বাইরের দিকে, কিন্তু বাথরুমে বাকি যা যা দরকার, গিজার থেকে শুরু করে সবই ছিল। এই একটা দেখাই ফুল, অনেকটা অ্যালামন্ডার মতো দেখতে, আর প্রত্যেকটা ফুলের পাশে একটা করে কাঁটাওয়ালা ফল রয়েছে, অনেকটা ধুতুরা ফলের মতো, শুধু রংটা আলাদা। গুড মর্নিং ভাইয়া। মর্নিং। একই গাছ এখানেও, ফুলটা পুরো অ্যালামন্ডার মতো দেখতে। বাকি এইদিকেও কিছু অদ্ভুত অদ্ভুত গাছ আছে। এই একটা রয়েছে, নীল নীল রঙের ফলগুলো, নাকি ফুল হবে এটা পরে জানি না। এইখানে একটা সুন্দর ফুল রয়েছে। আচ্ছা, পেকে গেলে কিছুটা এরকম হয়, লাল রঙের ফুল আর নিচে একটা ফল হয়েছে। এইখান থেকে হেঁটে গিয়ে বাঁ দিকে আমাদের কটেজটা, ডান দিকেও কয়েকটা রুম ছিল। বাকি আরেকটা টাইপের রুম দেখেছিলাম, ওটা 3500 করে দাম ছিল, দুজনই থাকতে পারবে, বসে কাজ করাটা সুন্দর, ডেস্ক, বেড, চারদিকে পুরো কাঁচের উইন্ডো, খুব সুন্দর। আমাদের মতো রুম এই উপরেও আরেকটা আছে, দুটো, আর বাকি কাঁচের রুমগুলো দুটো রয়েছে। এখানে কনস্ট্রাকশন চলছে, আর ওই দিকে রিসেপশন। এবার সকালের প্ল্যানটাই আপনাদের বলা হয়নি। এখানে একটা অদ্ভুত সুন্দর জায়গা আমরা এখন এক্সপ্লোর করতে যাচ্ছি। জায়গাটার নাম হচ্ছে ওয়া মাওর। এখান থেকে আমরা বাইক নিয়ে যাব 3 কিলোমিটারের মতো। ওইখান থেকে ট্রেক করতে হবে প্রায় 1 ঘন্টার মতো যাওয়া, 1 ঘন্টার মতো ফেরা। ওখানে একটা লিভিং রুট ব্রিজ আছে, আর তার নিচে একটা খুব সুন্দর লেক আছে, ওটাই দেখার, ওটাই মেন অ্যাট্রাকশন এখানে আফটার দ্য হুইসলিং থিং। এইখান থেকে উঠে গেলে উপরের দিকে একটা প্লে গ্রাউন্ড আছে, বিশাল বড় খেলার মাঠ। ওখানে আমরা রাত্রে গিয়ে অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছি। আকাশটা পুরো তারায় ভরা ছিল।
আমাদের ওখানে সচরাচর এত পরিষ্কার আকাশ কিন্তু দেখা যায় না। আকাশ পরিষ্কার থাকলেও এত তারা আমি কোনোদিনও দেখিনি। আমাদের সমস্ত বাইক রেডি এখানটায়। এবার আমরা যাচ্ছি এক্সপ্লোর করতে ওয়া মাওর। कॉन्ट्रैक्ट में स्टे अभी वार्म आउट खाना क्या मिलेगा जी? আমরা সোজা এই রাস্তা দিয়ে এলাম আর এইখানে দাঁড়িয়েছি এই দোকানটায়, শুধু লেখা IKT স্টল, কিন্তু এখানে কি বলছি এক ফোঁটা কেউ বুঝতে পারছে না। এখান থেকে সোজা গিয়ে তার আগে একটা দোকানে দাঁড়িয়েছিলাম, 3 জন মহিলা ছিলেন, শুধু বললাম যে ফুড এইভাবে দেখালাম, উনি বুঝলেন হ্যাঁ ফুড, ইয়েস ফুড, বা কী পাওয়া যায় বা কী খাবার আছে সেটা উনি কোনোভাবে বোঝাতে পারলেন না। আমি জিজ্ঞেস করলাম রাইস বা চিকেন বা কিছু বা পুরি, কোনোটাই বুঝতে পারলেন না। একটা বাচ্চা ছিল, কু কু করে এভাবে সুর করে ডাকলেন। এখানে যে মানে এটা কিন্তু কোনো হোক্স নয় যে এখানে প্রত্যেকটা মানুষের নামের সাথে একটা সুর আছে। কালকে রাতে এক দাদার সাথে কথা বলছিলাম, উনি পুরো ব্যাপারটা বুঝিয়ে বললেন যখন কোনো মহিলা এখানে প্রেগনেন্ট হয় তখন থেকে ওনারা কিন্তু গান বাজতে শুরু করেন বা একটা স্পেসিফিক সুর বাজতে শুরু করেন। যখন বাচ্চা হয় তাদের নামকরণের সাথে সেটাকেও অ্যাসাইন করা হয়, তাদের পুরো লাইফ তাদের ওই নামেই ডাকা হয়। আমাদের সামনে কিন্তু এই ব্যাপারটা হলো, যখন ওই খাবার চাইছি উনি বুঝতে পারছেন না, বাচ্চাটাকে ওইভাবেই ডাকলেন। এইখানে বাচ্চারা ফুটবল খেলছিল, আর যেটুকু দেখলাম প্রত্যেকটা বাচ্চা খুব ভালো ফুটবল খেলে, এক একটা রিসিভ এত অ্যাকুরেট কিছু বলার নেই। তারপর এই দোকানটা এলাম, এই দোকানটা তো একই প্রবলেম, কিন্তু দাদা একটু একটু হিন্দি বোঝেন, পুরি সবজিটা বুঝেছেন তো ওটা বানাচ্ছেন। তার সাথে তারপর দেখালেন রাইস রয়েছে, তার সাথে মাংস রয়েছে, কিন্তু কিসের মাংস সেটা বোঝাতেই পারছিলেন না। ফাইনালি কুকুরে বোঝালেন যে হ্যাঁ ওটা চিকেন, আর একটা ইয়ে রয়েছে গরুর মাংস রয়েছে, সেটা কাউ মিট, কাউ এরকমভাবে বললেন, তো বুঝতে পারলাম ওকে। কমিউনিকেশন গ্যাপ একদিকে যেমন ভালো, বেশ মজার, আবার যখন খুব প্রয়োজনের সময় একটু অসুবিধাও হয়। আর এই জায়গাটা তো একদম এদিকটা একদম অফবিট, তাই আলাদা আলাদা ভাষা এনারা একদমই জানেন না। এখানে যে বাচ্চাগুলো রয়েছে, এই বাচ্চা মেয়েগুলো রিনা ওদের ডাকার চেষ্টা করলো, এত লজ্জা পেলো, এটাতে বোঝা যায় বাইরের লোকের সঙ্গে মানাগোনা নেই এখানটায়। আর এদিকে চলে এসছে লাল চা, তার সাথে লুচি বা পুরি, আর সে আলু সবজি, যেটা আমার ভাতেও দেওয়া রয়েছে। আমি এটা খাচ্ছি ভাত দিয়ে আলু সবজি, আর তার সাথে মাংসটা আমি যা বুঝলাম পুরোটাই লিভার। আর কি খাবার আছে জিজ্ঞেস করতে ইনি এটা দিলেন, এটা বললেন কাউ, তো কাউ ব্রথ মনে হচ্ছে এটাকে আজকে ও দিন চালাবে। ওর ভাতটাও আমি খেয়ে নিয়েছি। কি বললো এটার নাম? আমরা যেখানে যাচ্ছি তারই ছবি রয়েছে, এটা ওয়া মাওর। আর এই দিকে দেখলাম আরেকটা নতুন জায়গা, মোসিয়াং লং, রাইট? মোসিয়াং লং, ওকে, এমটা সাইলেন্ট না, এমটা পার্শিয়াল প্রোনাউন্সিয়েশন, মোসিয়াং লং। আর এইটা ঠিক উপরের এই জায়গাটাতে একটা লাগুন ফর্ম করে, এরকম দেখতে জায়গাটা। আর এই জায়গাটা এইখান থেকে স্ট্রেট চলে যাচ্ছে, আমাদের ফিরে যেতে হবে পিছনের রাস্তায়, যেখানে দুদিকে ডাইভারশন আছে, একটা কংথং রোড চলে যাচ্ছে, ডান দিকে একটা ডাইভারশন আছে, ওইখান দিয়ে চলে যেতে হবে। এডিট করার সময় ভিডিও ঠিক এই জায়গাটাতে এসেই নিজে কমপ্লিটলি কনফিউজ হয়ে গেছি। প্রথমে ভাবলাম বাকি স্টোরিটাও একসাথেই দেখাই, কিন্তু তারপরে মনে হলো ওয়া মাওরের এই ট্রেকটা যদি আলাদাভাবে না রাখি, খুব ছোট ছোট সূক্ষ্ম অভিজ্ঞতা কিন্তু মিস হয়ে যাবে, যেটা আমাদের মেঘালয় ট্রিপটাকে ইনকমপ্লিট ছেড়ে দেবে। তাই ওয়া মাওরের যাত্রাটা আরেকটা অন্য পর্বে রাখছি, আর সেখানে আমরা এক্সপ্লোর করতে চলেছি মেঘালয়ের উচ্চতম লিভিং রুট ব্রিজ। পর্বটা অসাধারণ হতে চলেছে, প্রচুর নতুন অভিজ্ঞতা হতে চলেছে, আর একটা অফবিট জায়গায় ট্রেক। সো স্টে টিউনড, পরের পর্বে বাকি গল্পটা নিয়ে ফিরে আসছি, নাহলে বড্ড লেন্দি হয়ে যাবে। এইভাবেই লাইক, শেয়ার অ্যান্ড সাপোর্ট করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। বাই বাই।